নমস্কার। আজ আলোচনা করব জীবনী শক্তি নিয়ে। এসএসসি এইচএসসির ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা আমাকে বলছিল যে এডিপি এটিপি এবং এনএডিপিএইচ এর মানে কি, এইগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো কিভাবে আসে। সো প্রিয় স্টুডেন্ট, আজ দেখব আমরা সেগুলোর পূর্ণরূপ সহ এবং এর গঠন। তো আমার মনে হয় জীবনী শক্তি শিখতে হলে পরে এইগুলো অত্যন্ত জরুরি জানার জন্য। তো আমরা শুরু করি। জীবনী শক্তি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বায়ো এনার্জি। জীবনী শক্তি জানতে হলে প্রথমত জানতে হবে নাইট্রোজেন গঠিত বেজ এবং সাথে জানতে হবে ডিএনএ এবং আরএনএ। নাইট্রোজেন গঠিত বেজের সাথে জানতে হবে কি ডিএনএ আর একটা আছে কি আরএনএ। মনে রাখতে হবে ডিএনএ এবং আরএনএ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই যে জীবনী শক্তি বা বায়ো এনার্জি এটা কি মূলত। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়তই পরিবর্তন হতে হচ্ছে। আমাদের দেহের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটতেছে। সেই দেহের শারীরিক, মানসিক এবং দৈহিক বিকাশ ঘটার পিছনেই রয়েছে এই বায়ো এনার্জি, অর্থাৎ কি নাইট্রোজেন গঠিত বেজের যে স্ট্রাকচার গুলো সাথে ডিএনএ এবং আরএনএ এর মূল অংশ। তো আমাদের এই পারস্পরিক বন্ধন এবং পারস্পরিক বিকাশ ঘটানোর জন্য মেইন ভূমিকা পালন করে হচ্ছে জীবনী শক্তি বা বায়ো এনার্জি। সেটা হোক উদ্ভিদ হোক প্রাণী, সবকিছুর ক্ষেত্রেই প্রধান মুখ্য ভূমিকা রাখে বায়ো এনার্জি। তবে আমাদের প্রথমত জানতে হবে ডিএনএ আর আরএনএ রেপ্লিকেশন, অর্থাৎ কি ডিএনএ আরএনএ এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর তো মূলত কোন উপাদান থাকে। তবে জানতে হবে ডিএনএ আরএনএ এর মধ্যে মূলত নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার থাকে। এখন এই নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার কি, চলুন দেখে আসি। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা প্রত্যেকেই জানি, এবং আরএনএ হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে পড়ে আসছি আমরা নিম্ন শ্রেণীর জীবদেহে কি ব্যবহৃত হয় আরএনএ। নিম্ন শ্রেণীর জীবদেহে ব্যবহৃত হয় কি আরএনএ। মনে রাখতে হবে যে নিম্ন শ্রেণীর জীবদেহে ব্যবহৃত হয় তবে নিম্ন শ্রেণীর জীবদেহে ব্যবহৃত হয় আরএনএ, যেমন ভাইরাস, ছত্রাক, অ্যান্টামিবা, এগুলো আমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছি। কিন্তু যদিও এর কিছু উপাদান থাকে ডিএনএ এর নিউক্লিক অ্যাসিড থাকে, তবে সম্পূর্ণ ডিএনএ থাকে না, এর একটা উপাদান থাকে। তাহলে আমরা ডিএনএ এর উপাদানগুলো হচ্ছে কয়টি? চারটি: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। মনে রাখতে হবে যে ডিএনএ মধ্যে কি কি উপাদান থাকে। তবে প্রধান এবং মুখ্য যে চারটি উপাদান থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। মনে রাখতে হবে যে আমরা এইগুলোর কিন্তু মূল জানি না। আচ্ছা, ডিএনএ এর অনুলিপন সাধারণত আমরা এর এটা জানি, ডিএনএ রেপ্লিকেশন আচ্ছা আমরা দেখবো একটা ডিএনএ এর হেলিক্স দেয়া আছে। কি দেয়া আছে? ডিএনএ হেলিক্স। এখন এই যে চারটা উপাদান আছে এই উপাদান চারটি কোথায় পড়বে? ডিএনএ এর যে হেলিক্সের মধ্যে যে উপাদানগুলো আছে এখানে যে বন্ধন তৈরি করে, এই যে বন্ধনগুলোতে, আর এই পাশে যে বন্ধন সৃষ্টি করে হেলিক্সের। তো এই যে চারটা উপাদান থাকে
অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, আবার অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এই যে হেলিক্স দিয়ে বন্ধন, যে আকর্ষণ, যে বন্ধন দ্বারা গঠন করা হয় যে উপাদানগুলো থাকে, এইটা হচ্ছে ডিএনএ এর এই উপাদান। আর আরএনএ একটি মাত্র উপাদান থাকে, সেটা হচ্ছে ইউরাসিল। তাহলে তো আমাদের যদি প্রশ্ন করা হয় যে ইউরাসিল কোথায় থাকে, ইউরাসিল মূলত আরএনএ থাকে। এটার উপাদান, প্রধান উপাদান হচ্ছে আরএনএ। কিছু কিছু ক্ষেত্রে ডিএনএ এর মধ্যে কিছু অংশ থেকে থাকে, সেটা হচ্ছে অন্যভাবে বা নিম্ন শ্রেণীজীবীদের যখন কিছু উপাদান, অর্থাৎ কি এই সম্পূর্ণ উপাদান কিন্তু ডিএনএ, মানে অনেকেই প্রশ্ন করেছে যে স্যার তো নিম্ন শ্রেণীর জীবদের তো ডিএনএ থাকে না, ওখানে ডিএনএ থাকে না, ডিএনএ নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু ডিএনএ এর এই কিছুটা উপাদান থাকে, কিন্তু ফুলের এই যে চারটা যে উপাদান ডিএনএ কিন্তু নিম্ন শ্রেণীর জীবদেহে থাকে না। ওকে, তো ডিএনএ রেপ্লিকেশন হলো উন্নত শ্রেণীর জীবদেহে, তবে কিছু উপাদান থাকে বিদায় ডিএনএ এর মাধ্যমে ওটা পরিস্ফুটিত হয় বা একটি প্রতিরূপ জীবের প্রতিরূপ সৃষ্টি হয়। তো আমরা এই নিম্ন শ্রেণীর জীবদের যে ইউরাসিল আছে, ইউরাসিল সাধারণত নিম্ন শ্রেণীর জীবদের ঘটে, এটা আমরা জানি। তবে ডিএনএ এর যে হেলিক্সের উপাদান, যে চারটি উপাদান আছে, এই উপাদান তো এখানে থাকে। এই যে চারটা উপাদান বা পাঁচটা উপাদানকে একমাত্র আমরা বলি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এই পাঁচটা মিলে আছে কি, কার্বন থাকবে 5টা, যা বেনজিন বলয়ের মধ্যে থাকবে, এর ভিতরে সুগার থাকবে। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এখন আপাতত আমরা এটা নিয়ে চিন্তা করি যে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। এই যে প্রত্যেকটা হচ্ছে কি নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। এখন এই নাইট্রোজেন বেস বা ক্ষার জানতে হলে পরে আমাদের 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এর বেনজিন চিত্র জানতে হবে। তো আমরা দেখে আসি। এখানে একটা বেনজিন চিত্র দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে, বেনজিন চিত্র। এই বেনজিন চিত্রটা কোন ধরনের, এটা সাধারণত 5 কার্বন বিশিষ্ট, এটা 5 কার্বন বিশিষ্ট বেনজিন বলয় আছে। এখানে মূলত কার্বন বন্ধন আছে, এখানে কি আছে, কার্বন আছে, এটায় কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানে 1 2 3 4 কার্বন আছে, কিন্তু এখান থেকে আরেকটা রিফ্লেকশন আসে, সেখানে একটা অক্সিজেন পরমাণু থাকবে, কার্বন থাকা সত্ত্বেও একটা অক্সিজেন থাকে। এইটা ধরে নিন আমরা 5 কার্বন বিশিষ্ট একটা কার্বন শিকড়। 1 2 3 4 5, যার ভিতরে একটা উপাদান আছে অক্সিজেন। এখন দেখুন, এখানে আমাদের জানতে হবে যে আমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছিল স্যার এনএডিপি এর মানে কি, এটা আমরা বুঝি না, এর পূর্ণরূপ বা কি, এটিপি, এডিপি, এএমপি, আইপি এর পূর্ণরূপ কি, বা এইগুলো কি মূলত। জীবনী শক্তি জানতে হলে আমরা জানি জৈব সংকেত, অর্থাৎ অর্গানিক আর ইনঅর্গানিক ফসফেট দুই প্রকার থাকে, অর্গানিক ফসফেট আর ইনঅর্গানিক ফসফেট। তো আমরা আইপি কে ইনঅর্গানিক ফসফেট বলা হয়। এই ইনঅর্গানিক ফসফেটের ব্যবহার প্রায় 98%, আর অর্গানিক ফসফেটের ব্যবহার খুবই কম থাকে। তো আমরা সেগুলো আস্তে আস্তে জানবো। তো আগে আমরা জানবো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের মূল বিষয় এবং স্ট্রাকচার। এখন দেখো, এইটা বেনজিন চিত্র আছে, এই বেনজিন চিত্রের মধ্যে যদি আমরা 1 কার্বন বিশিষ্ট এই যে আছে, যেগুলো আছে অ্যাডেনিন, এটিপি, এডিপি, এএমপি, আইপি, এর পুনরূপগুলো আমরা একটু লিখে আসি। এতে হচ্ছে কি অ্যাডেনিন। তো যখন অ্যাডেনিন হবে এই কার্বনের সাথে, একটু বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা দিয়ে আসি। এখানে কি আছে, এই পরমাণুতে যদি আমরা একটা অ্যাডেনিন যোগ করি, কয়টা, একটা অ্যাডেনিন, অ্যাডেনিন যদি যোগ করে থাকি, এখানে একটা অ্যাডেনিন যোগ করলাম, এটা মূলত কি ছিল, অ্যাডেনিন। যখন একটা বেনজিন বলয়ের সাথে যুক্ত করব, তখন এটা হয়ে যাবে কি অ্যাডিনোসিন।
অ্যাডেনোসিন, এটা হয়ে যাবে কি অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন, তখন এটা হয়ে গেল কি অ্যাডেনোসিন। যখন একটা কার্বন এর সাথে যুক্ত করব তখন এর নাম হয়ে যাবে কি অ্যাডেনোসিন। এবং একটি ফসফেট যুক্ত করব যখন, কয়টা ফসফেট, একটা ফসফেট, এর সাথে তিনটা উপাদান বেনজিনে কি কি, একটা কার্বন আছে, অক্সিজেন আছে, এখন যুক্ত যদি করি অ্যাডেনিন, তখন এটার নাম হয়ে যাবে কি অ্যাডেনোসিন। এবং যদি ফসফেট ব্যবহার করি তাহলে অ্যাডেনো, কয়টা ফসফেট, যদি একটা ফসফেট থাকে তাহলে মনোফসফেট, দুইটা থাকলে ডাইফসফেট, তিনটা থাকলে পরে ট্রাইফসফেট। এখন এটাকে বুঝায় টি দ্বারা বুঝায় কি ট্রাই, অর্থাৎ কি তিন। ডি দ্বারা বুঝায়, দেখো আমি কিন্তু এখানে রঙিন কলম দিয়ে মার্ক করে রাখছি। এই যে টি দ্বারা কি বুঝাইছে, দুই পাশে এ তো সবগুলোই আছে, পি ও সবকিছু আছে, মাঝে কিন্তু আলফাবেটের পরিবর্তন ঘটছে। একটা আছে টি, একটা আছে ডি, আর একটা আছে এম। এবং এদের প্রত্যেকটার কি ব্যবহার, কোথায় কি ব্যবহার ঘটেছে সেটাও আমরা জানবো। আচ্ছা চলুন দেখে আসি। এখানে কি আছে টি, টি দ্বারা কি বোঝায় ট্রাইফসফেট, অর্থাৎ কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে এক, ডাই মানে দুই, আর ট্রাই মানে তিন। তাহলে এখানে আছে কি, এই যে আমি বলেছি কি কেন, এই এ কিন্তু অ্যাডেনিন, এর উপাদান ছিল কি ডিএনএ রেপ্লিকেশনের উপাদান অ্যাডেনিন, কি ছিল অ্যাডেনিন, কিন্তু এর সাথে যখন 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু অ্যাডেনোসিন হয়ে যাবে। আচ্ছা দেখে আসি, এটার উচ্চারণ হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এটা হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেলো অ্যাডেনিন, মনে রাখতে হবে সেলো অ্যাডেনিন উপাদান, কিন্তু যখন 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন ফসফেট কি মূলত, আমাদের এখানে দেখছে ট্রাই তো বুঝলাম যে তিনটা যুক্ত হলে পরে ট্রাই, কয়টা ফসফেট, তিনটা। আরে কি যুক্ত হবে এখানে, কার সাথে, ফসফেটের সাথে ট্রাই দেওয়া যুক্ত আছে না, তাহলে ফসফেট যুক্ত হবে কয়টা, তিনটা। অর্থাৎ কি এখানে যদি এই কার্বনের সাথে তিনটা ফসফেট যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে। অর্থাৎ কি এই অক্সিজেন আর এই পি মিলে আছে, পি এর ফসফেট 2, তো ওখানে গেল 2 তো 4, অর্থাৎ কি P4, এর কয়টা হবে, এই P4টা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পি ফসফেট, ফসফেটের সংকেত হচ্ছে কি ফসফরাস। অর্থাৎ কি ফসফরাস এবং অক্সিজেন এর যোজনী আছে 2, অক্সিজেনের যোজনী 2, ওই যোজনী মিলিতে ফসফেট উচ্চারণ হয়, তো এটাকে বলা হয় ফসফেট। তো এখানে যে ফসফেটটা আছে কি আছে, এই ফসফেটটা কয়টা ফসফেট, তিনটা ফসফেট যুক্ত হলো, এই জন্য নাম হয়েছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কয়টা ফসফেট যুক্ত হয়েছে, তিনটা। এই কার্বনের সাথে আমাদের তিনটা, একটা অ্যাডিনোসিন এবং অ্যাডিনোসিন নাইট্রোজেন গঠিত বেস যুক্ত হয়েছে, এর সাথে তিনটা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ ফসফরাস, অক্সিজেন আছে যেহেতু ফসফরাস যুক্ত হয়েছে, তার উচ্চারণ হয়েছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে যদি এখানে দুটা ফসফেট যুক্ত হতো, দুটা ফসফেট যদি থাকে তাহলে হতো কি অ্যাডিনোসিন ডাইফসফেট, ওকে। এরপরে আছে কি এএমপি, মানে একটা ফসফেট যুক্ত হবে, মাত্র কয়টা, একটা। বুঝে নিতে হবে যদি এই পেন্টোজ সুগারের সাথে আমাদের একটা ফসফেট যুক্ত হয় এবং এই জায়গায় একটা অ্যাডেনিন যুক্ত হয়, তাহলে অ্যাডেনোসিন যুক্ত হলে পরে কি হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখন অ্যাডিনোসিন
মনোফসফেট, মনোফসফেট। আর আইপি হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ কি ইনঅর্গানিক ফসফেট। এই পূর্ণরূপগুলো জানা নাই, তাই আমাদের বুঝি যে এটিপি কি, এডিপি কি, এএমপি কি, আইপি কি। এখন ক্লিয়ারলি বোঝা গেছে এবং এদের এই স্ট্রাকচার কোথায় ব্যবহার হবে, কিসের জন্য ব্যবহার করবে, সেগুলো আমরা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের পর্যায়ে বা আলোক পর্যায়ে যখন আলোচনা করব তখন কিন্তু এইগুলোর প্রয়োজন আছে। হেন্সের চক্র, কেলভিন চক্র, তারপরে অবাধ শ্বসন, সবাধ শ্বসনের যে স্ট্রাকচার গুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে কি যে এখানে অ্যাডেনোসিন সব হয়েছে, এখানে আরো বিষয় আছে। এই শুধু এটিপি গুলো কাজ করছি, এর সাথে কি যুক্ত হয়েছে অ্যাডেনোসিন, মনে রাখতে হবে এটা অ্যাডেনোসিন। যদি এখানে জি ব্যবহৃত হতো, অর্থাৎ কি এখানে মনে রাখতে হবে এই এতক্ষণ পর্যন্ত আমরা কি যুক্ত করছিলাম, এই ফসফেট তো একই, ফসফেটের কোনো পরিবর্তন হবে না, ফসফেট এই ফসফেটই থাকবে, কিন্তু এর সাথে এতক্ষণ অ্যাডেনিন যোগ করেছি, এখন যদি গুয়ানিন যোগ করি, খেয়াল রাখো, এখন যদি গুয়ানিন যোগ করি, তারই এই গুয়ানিন যোগ করলে পরে এই 5 কার্বন বিশিষ্ট পেন্টো সুগারের সাথে যখন আমরা গুয়ানিন যোগ করব তখন এটা হবে কি গুয়ানোসিন। কি হবে গুয়ানোসিন, গুয়ানোসিন। তখন কিন্তু গুয়ানিন হয়ে যাবে কি গুয়ানোসিন। তখন এটা পুনরূপ হচ্ছে কি যদি একটা গুয়ানোসিন ফসফেট এর সাথে একটা ফসফেট এই গুয়ানিন সাথে সাথে এই বেনজিনের নাম হয়ে গেল কি গুয়ানোসিন। কি হয়ে গেল গুয়ানোসিন পেন্টো সুগার, গুয়ানোসিন পেন্টো সুগার। আর আগে ছিল কি অ্যাডেনোসিন পেন্টো সুগার, এখন হয়ে যাবে কি গুয়ানোসিন। অর্থাৎ এই চারটা যে কোনো একটা বসলে পরে যোগ হলে পরে সেই চারটা উপাদানের নাম অনুসারে এর নামকরণ করা হয়। আচ্ছা দেখো তো গুয়ানোসিন এর সাথে যখন আমরা যুক্ত করব একটা ফসফেট, তাহলে গুয়ানোসিন মনোফসফেট, এরপর আছে গুয়ানোসিন ডাইফসফেট, এরপর আছে গুয়ানোসিন ট্রাইফসফেট। মনে রাখতে হবে যে আমরা শুধু বইতে এডিপি এডিপি এনইপি পাইছিস না, সেই উপাদান থাকলে হবে না। এই যে দেখো এই যে ডিএনএ যত রেপ্লিকেশনের যে উপাদানগুলো আছে সব কিন্তু এখানে নাম অনুসারে বসবে। আচ্ছা দেখে আসি এখানে কি আছে গুয়ানোসিন, এখানে কি আছে গুয়ানোসিন, গুয়ানোসিন মনোফসফেট, তাহলে এখানে এমপি দ্বারা কি একটা ফসফেট যুক্ত হয়েছে, মনো মানে কি ফসফেট যুক্ত হলো কি একটা, যদি দুইটা ফসফেট যুক্ত হয় দুইটা ফসফেট তাহলে হবে কি ডাই, যদি তিনটা ফসফেট যুক্ত হয় তাহলে হবে কি ট্রাই। তাও এখানে আছে মূলত তার আগে নাম হয়ে গেছে কি গুয়ানোসিন মনোফসফেট, গুয়ানোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। তার এখানে লিখলাম কি আমরা গুয়ানো সিন মনোফসফেট, গুয়ানোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফস। সো বন্ধুরা দেখো এখানে গুয়ানোসিন ট্রাইফসফেট মনোফসফেট, গুয়ানোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। ওকে, এরপরে যদি আমরা এইগুলোর সাথে যদি আবার আমরা যুক্ত করি কি এস গুয়ানোসিন আর সাইটোসিন যুক্ত করব, তখন এখানে সি এখানে সি এখানে সি, তখন এখানে কি হয়ে যাবে সাইটোসিন, সাইটোসিন, সাইটোসিন অর্থাৎ কি সায়ানোসিন
সাইটোসিন মনোফসফেট, সাইটোসিন ডাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট। এরপর যদি আমরা থায়ামিন যুক্ত করি, তা থায়ানো মনোফসফেট, থায়ানোসিন মনোফসফেট, থায়ানোসিন ডাইফসফেট, থায়ানোসিন ট্রাইফসফেট। এখন এইগুলোর কত শতাংশ আমাদের জৈবিক মুদ্রায় ব্যবহার করা হয় ইনঅর্গানিক, যে এইগুলোর মূলত আমাদের উদ্ভিদ কিংবা যে কোনো প্রাণীর বিকাশ ঘটাতে সাহায্য করে। তো এই পূর্ণরূপ হচ্ছে কি NADPH, নিউকোটিনামাইড। মনে রাখতে হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন নিউক্লিওটাইড ফসফেট, এটার হচ্ছে পূর্ণ রূপ। এখন এইটার একটা বিক্রিয়া আছে যে কয়টা অক্সিজেনের সাথে কয়টা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলে ডাইফসফেট তৈরি হয়, ট্রাইফসফেট তৈরি হয়। মানে একটা বিক্রিয়া থেকে কিভাবে আমরা বিক্রিয়া, যখন পরবর্তী ক্লাসে আমরা বিক্রিয়া দেব একটা বিক্রিয়ার সাথে একটা বিক্রিয়া যুক্ত করার জন্য। এখন এই বিক্রিয়া করার জন্য প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিক্রিয়াগুলো কিভাবে করব। এখন প্রথমত হচ্ছে কি, যে এই বিক্রিয়া জানার জন্য আমাদের ইনঅর্গানিক ফসফেট NADPH এগুলো জানতে হবে। তো সেইগুলো জানার জন্য পরবর্তী ক্লাসে এই বিক্রিয়াগুলো আমরা দেব। ধন্যবাদ।